তোমরা একটু লক্ষ্য করলে যে এটা হচ্ছে এখানে এই চিত্র দ্বারা যেটা বোঝানো হচ্ছে সেটা একটু তোমরা লক্ষ্য করো যে এটা হচ্ছে একটা গ্যাস পাত্র বা গ্যাস আধার। এই গ্যাস আধারের যে গ্যাস আছে, অর্থাৎ গ্যাস বলতে তো আমরা কি বুঝি, গ্যাসীয় অণুর একত্রে অবস্থানকে বুঝি। অর্থাৎ আমরা আণবিক শিকার্যে আমরা পড়েছিলাম যে প্রত্যেকটা গ্যাসে কি থাকে, অসংখ্য সূক্ষ্ম কণা থাকে। এই অসংখ্য সূক্ষ্ম কণাগুলোকে আমরা কিন্তু অণু বলি। তার মানে এটা একটা সূক্ষ্ম কণা, এটা একটা কি সূক্ষ্ম কণা, এটা একটা কি সূক্ষ্ম কণা, এটা একটা কি সূক্ষ্ম কণা, এটা একটা সূক্ষ্ম কণা, এটা একটা সূক্ষ্ম কণা, এটা একটা সূক্ষ্ম কণা, এটা একটা কি সূক্ষ্ম কণা, এটা একটা সূক্ষ্ম কণা, এটা একটা সূক্ষ্ম কণা, এটা একটা কি সূক্ষ্ম কণা, এটা হচ্ছে একটা কি সূক্ষ্ম কণা। তো গ্যাসের এই সূক্ষ্ম কণাগুলোকে আমরা কি বলি, আমরা এটাকে কি বলি, গ্যাসের অণু বলি। অর্থাৎ এই সূক্ষ্ম কণাগুলা হচ্ছে কি অণু। তে গ্যাসের অণুগুলো অর্থাৎ এই সূক্ষ্ম কণাগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এরা কি করে, র্যান্ডম কি করতে পারে, মুভ করতে পারে। এক সেকেন্ড। গ্যাসের সূক্ষ্ম কণাগুলো কি করতে পারে, এরা র্যান্ডম কি করতে পারে, মুভ করতে পারে। কেন এরা র্যান্ডম মুভ করতে পারে? আণবিক সংঘর্ষের তত্ত্বে আমরা একটা শিকার্য আণবিক শিকার্যে আমরা একটা মন্তব্য করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে গ্যাসের অণুগুলো অর্থাৎ এই যে এই অণুগুলোর মধ্যে কি নেই, কোনো আন্তরিকতা নাই, অর্থাৎ কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। যার কারণে কি হয়, এই অণুগুলো অর্থাৎ এই সূক্ষ্ম কণাগুলো ইজিলি তারা কি করতে পারে, স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু কি মুভ করতে পারে। তার মানে আমরা এখানে যে চিত্রটা দেখেছি, অর্থাৎ এখানে গ্যাসের যে অণুগুলো আছে অর্থাৎ এই সূক্ষ্ম কণাগুলো যেভাবে এখানে বিচরণ করেছে, এই বিচরণটাকে আমরা বুঝাচ্ছি যে এরা ইতস্ত ভাবে কি করতেছে, ভ্রমণ করতেছে। তার মানে এই চিত্র দ্বারা আমরা বুঝাচ্ছি যে গ্যাসের অণুর ইতস্তত সকল দিকে ভ্রমণ। আমি এটা এখানে কি বুঝিয়েছি। ওকে, তোমরা এটা একটু লক্ষ্য করে থাকো। তার মানে গ্যাসের সূক্ষ্ম কণা বা গ্যাসের অণুগুলো গ্যাস যে পাত্রে থাকে সেই পাত্রের যে আয়তন থাকে সেই সমগ্র আয়তনে গ্যাসের অণুগুলো ইতস্তভাবে যে কোনো দিকে কি করতে পারে, চলাচল করতে পারে, যেটাকে আমরা বলতেছি ভ্রমণ করতে পারে। দেখো এই অণুটা দেখো এদিকে ভ্রমণ করেছে, এটা এদিকে ভ্রমণ করেছে, এটা এদিকে ভ্রমণ করতেছে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে। দেখো সকল দিকে, মানে এমন কোন দিক নাই যে দিকে এই সূক্ষ্ম কণাগুলো অর্থাৎ এই অণুগুলো কি করেনি, পরিভ্রমণ করেনি। অর্থাৎ এই চিত্রটা থেকে আমরা এটাই বুঝেছি গ্যাসের অণুর ইতস্ত কি আছে, সব দিকে কি আছে, তার একটা পরিভ্রমণ আছে। ওকে, কমপ্লিট। আচ্ছা, এখন এই পরিভ্রমণ যখন করে, যেহেতু অণুগুলোর কি আছে, একটা মুক্তভাবে একটা কি আছে, মানে চলাচল বা একটা কি বিচরণ করার একটা কি আছে তার সক্ষমতার কারণে, তখন এই অণুগুলো বিচরণের সময় তখন কি করবে, একজন আরেকজনের সাথে কিন্তু কি খাবে, একটা কিন্তু ধাক্কা খাবে। তো অণুগুলো একে অপরের সাথে যে ধাক্কাটা খায়,
এই ধাক্কাটাকে আমরা বলি গ্যাসের অণুর আণবিক সংঘর্ষ। তার মানে গ্যাসের অণুগুলো পরস্পরের সাথে যে ধাক্কাটা খাবে সে ধাক্কাটাকে আমরা বলি কি গ্যাসের অণুর আণবিক সংঘর্ষ। এখন এই সংঘর্ষটা দুই ভাবে হতে পারে, অণুগুলোর নিজেদের মধ্যেও হতে পারে, আবার পাত্রের দেওয়ালের মধ্যেও হতে পারে। আমি বিষয়টা আর একভাবে বলি, লক্ষ্য করো, গ্যাসের অণুকে তুমি রাস্তা কল্পনা করতে পারো, আর গ্যাসের অণুকে তুমি কি রাস্তা দ্রুত গতির বাস এর সাথে কল্পনা করতে পারো, আর পথটা হচ্ছে তুমি রাস্তা চিন্তা করতে পারো। তো এখন যখন রাস্তায় উচ্চ গতির বাসগুলো যখন কি করে চলাচল করে, যদি তারা নিয়ন্ত্রণ যদি হারায় তাহলে ওই বাসগুলো দুর্ঘটনা কিন্তু কি ঘটাবে, অর্থাৎ অ্যাক্সিডেন্ট করবে। অ্যাক্সিডেন্টটা দুই ভাবে ঘটতে পারে, সাধারণভাবে চিন্তা করো। সেটা হচ্ছে কি একটা বাস আর একটা বাসের সাথে কি এই যে এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, বাসে বাসে কি সংঘর্ষ হতে পারে, অথবা একটা গতিশীল বাস কি হতে পারে রাস্তার ধারে কোনো গাছের সাথেও সংঘর্ষটা হতে পারে, অথবা রাস্তার ধারে কোনো স্থাপনার সাথেও কি সংঘর্ষটা হতে পারে। জাস্ট এইটুকু থিঙ্কিং মাথার মধ্যে কি রাখলে আমার বিশ্বাস তুমি এবং কি আমরা সবাই কি বিষয়টা খুব সহজে কি অনুধাবন করতে পারবো। তার মানে গ্যাস অণুগুলো যখন কি করে ইতস্ত ভাবে অর্থাৎ র্যান্ডম কি করতে পারে, মুভ করতে পারে, তখন এই গ্যাসের অণুগুলো পরস্পরের সাথে অর্থাৎ নিজেদের সাথে তারা নিজেদের মধ্যে কি হতে পারে একটা সংঘর্ষ হতে পারে, অথবা অণুগুলো যে পাত্রে অবস্থান করে সেই পাত্রের দেওয়ালের সাথেও কি হতে পারে তাদের সংঘর্ষটা কি হতে পারে। যদি অণুর সাথে অণুর যদি সংঘর্ষ হয় এই সংঘর্ষটাকে বলবো আমরা কি আণবিক সংঘর্ষ, আর দেওয়ালের সাথে যদি অণুর যদি সংঘর্ষ হয় তাহলে এটা হবে কিন্তু কি দেওয়ালের সংঘর্ষ। আমরা এই চিত্রটাও কি আমরা একটু বুঝে আসার কি করি চেষ্টা করি, ঠিক আছে। যদিও বা জায়গাটা অনেকখানি কি ছোট হলো, তথাপিও কি আমি আশা করি কি বুঝাতে পারবো। তোমরা একটু দেখো, দেখো এটা একটা অণু, এটা একটা কি অণু, ওকে। দেখো এই যে দেখো এইখানে একটা কি আছে অণু আছে, থিঙ্কিংটা একটু কি ভালো করে বুঝো। দেখো এটা একটা অণু, এটা একটা অণু, ওকে। এইবারটা এখন কি হবে, এই অণুটা এই অণুর সাথে কি খাবে ধাক্কা খাবে, এই যে তাহলে এই অণুটা এই অণুর সাথে কি খালো ধাক্কা খালো, ওকে। তাহলে যখনই এই অণুটা এর সাথে ধাক্কা খাবে তাহলে অবশ্যই কি এই অণুটা এখানে আর থাকবে না, তাহলে এই অণুটা কোথায় চলে আসবে এই জায়গায় কিন্তু চলে আসবে, ওকে। এরপরে অণুটা কি খাবে ওখানে ধাক্কা খাবে, ধাক্কা খাবার পর ওই অণুটা কিন্তু দেখো চিন্তা করে দেখো একটা গতিশীল জিনিস একটা জায়গায় ধাক্কা খাবে আর একটা গতিশীল কণার সাথে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে তখন কি করবে সে কিন্তু দিক পরিবর্তন করবে। দেখো এ কি করলো দিকটা পরিবর্তন করলো, দিকটা পরিবর্তন করে সে কিন্তু কি হবে অন্য একটা দিকে কিন্তু কি সেটা কিন্তু কি হবে চলে যাবে, এটা হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে একটা অণু আর এটা ছিল একটা অণু, এই অণুটাই এই অণু, তাহলে এই অণুটা কি হয়েছে দ্রুত গতিতে এসে এই অণুর সাথে কি ধাক্কা খাচ্ছে, তারপরে কি একটা ধাক্কা খাওয়ার পর সেটা কি করেছে দিক পরিবর্তন করেছে, করে কিন্তু সেটা কিন্তু কি একটা দিকে কিন্তু কি চলে গেছে। তাহলে এখানে দেখো এই অণুটার সাথে এই অণুটার কি হয়েছে ধাক্কা হয়েছে, এই ধাক্কাটাকে আমরা বলবো আণবিক সংঘর্ষ, এটাকে বলবো আমরা আণবিক সংঘর্ষ। অর্থাৎ
অণুগুলো নিজেদের মধ্যে, অর্থাৎ অণুগুলো নিজেরা নিজেদের সাথে যে ধাক্কা খায় সেই ধাক্কাটাকে বলা হয় আণবিক সংঘর্ষ, অর্থাৎ ইন্টারকলিউশন যেটাকে বলা হয়, অর্থাৎ আন্ত সংঘর্ষ যেটাকে আমরা বলি। তাহলে আন্ত সংঘর্ষ মানে কি? দুইটার মধ্যে, এটাকে আমরা কি আণবিক সংঘর্ষ কি বলে থাকি। ওকে, আবার তোমরা লক্ষ্য করে দেখো, খেয়াল করে দেখো, এই জায়গায় একটা অণু আছে, আর এই দেখো, সরি ভুল হচ্ছে আমার, দেখো এইখানে একটা অণু আছে, এটা একটা অণু। এই অণুটা এখন কি করবে? দ্রুত গতিতে কি করবে? ছুটবে। ছুটে কি হবে? এই যে পাত্রের দেওয়ালের সাথে কি খাবে? ধাক্কাটা খাবে। তারপরে এটাও কি করবে? দিক পরিবর্তন করবে। দিক পরিবর্তন করে ছুটে চলে যাবে। ঠিক আছে, ছুটে কিন্তু চলে যাবে, ছুটে চলে গেল। ওকে, তাহলে এখানে অণুর ধাক্কাটা হয়েছে কার সাথে? গ্যাস যে পাত্রে আছে সেই পাত্রের দেওয়ালের সাথে। এই ধাক্কাটাকে আমরা বলতেছি যে দেওয়ালের সাথে কি সংঘর্ষ। তাহলে এটাকে আমরা বলতেছি দেওয়ালের সাথে কি সংঘর্ষ বলতেছি, সংঘর্ষ বলতেছি। ওকে, তোমরা এইটুকু জিনিস ভালোভাবে তোমরা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছো কিনা আমাকে তোমরা এইটুকু শুধু কি একটু মন্তব্য করো। ওকে, তাহলে এটা কার সাথে হলো? দেওয়ালের সাথে সংঘর্ষ হলো। ওকে, তাহলে একটু লক্ষ্য করে দেখো, তাহলে অবশ্যই কি আমরা এখন বলতে পারি এটা হচ্ছে চিত্র নাম্বার 1, আর এটা কি চিত্র নাম্বার 2। তোমরা একটু দেখো, এটা হচ্ছে চিত্র নাম্বার 1, আর এটা কি চিত্র নাম্বার 2, অর্থাৎ এটা ক নাম্বার চিত্র, এটা কি খ নাম্বার চিত্র। তাহলে ক নাম্বার চিত্রে আমরা কি দেখছি? গ্যাসের অণুর ইতস্তত সব দিকে ছোটাছুটি দেখেছি। আর খ নাম্বার চিত্র দেখেছি, দেখো দুইটা জিনিস এখানে দেখেছি। এক নাম্বার জিনিস দেখেছি, গ্যাসের অণুগুলো নিজেদের মধ্যে কি হতে পারে? সংঘর্ষ হতে পারে। আবার পাত্রের দেওয়ালের সাথেও কি হতে পারে? সংঘর্ষ কিন্তু হতে পারে। এখন এই সংঘর্ষটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। কারণ দেখো এখানে যে বলে ধাক্কাটা খাচ্ছে, তাহলে একটা শক্তিতে কিন্তু ধাক্কাটা খাচ্ছে, তার মানে কি এই জায়গাটা সে কি ছোট হয়ে গেছে। তারপর আবার দেখো অণুটা কিন্তু এই স্থান থেকে কিন্তু চলে গেছে, তাহলে এইটুকু আবার পথ কিন্তু প্রসারিত হয়েছে। এখানে দেখো অণুটা ধাক্কা খায় এখানে আসছে, তাহলে এখানে কি হয়েছে? কম্প্যাক্ট হয়েছে। তারপরে কিন্তু এটা আবার কিন্তু কি মানে কি বলবো সরে গেছে। তার মানে এইখান থেকে এইটুকু পথ যতটুকু ফাঁকা ছিল, ধাক্কা খাবার পর একটা দিকে চলে গেছে, ততখানি পথে কিন্তু আবার কি হয়েছে? তোমার কিন্তু ফাঁকা হয়ে গেছে। তার মানে এখানে ধাক্কাটা কি হচ্ছে? স্থিতিস্থাপক ধাক্কা হচ্ছে। তাহলে দ্বিতীয় চিত্রে আমরা লিখতে পারি, এই চিত্রের জন্য লিখতে পারি যে দ্বিতীয় চিত্রে কি বোঝানো হচ্ছে? গ্যাসের অণুগুলো দেখো নিজেদের মধ্যে অথবা দেখো অথবা কি বলতো গ্যাস পাত্রের দেওয়ালের সাথে, অর্থাৎ দেওয়ালের সাথে কি হয়? দেওয়ালের সাথে কি হয়? স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। স্থিতিস্থাপক কি হয়? সংঘর্ষ হয়। বাস, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে ধাক্কাটা দুই ভাবে হতে পারে, নিজেদের মধ্যেও কি
স্থিতিস্থাপক ধাক্কাটা হতে পারে, আবার দেওয়ালের সাথেও কি স্থিতিস্থাপক কি ধাক্কাটা কি হতে পারে। ওকে দেখো, তাহলে এখন এখানে দুটো বিষয় কিন্তু, তাহলে দেখো এই জায়গাতে আলোচনা হয়েছে কিন্তু গতি নিয়ে, আর এখানে আলোচনা হয়েছে কিন্তু সংঘর্ষ নিয়ে। কি নিয়ে? সংঘর্ষ নিয়ে। ওকে কমপ্লিট। তাহলে এখানে আলোচনা হয়েছে কি গতি নিয়ে, আর এখানে আলোচনা হয়েছে কি সংঘর্ষ নিয়ে। তাহলে আমাদের গতিতত্ত্বের যে 3 নাম্বার যে শিক্ষার্যটা ছিল, সেটা ছিল যে অণুর গতি ও অণুর সংঘর্ষ সংক্রান্ত কি শিক্ষার্য। তাহলে চলো এখন আমরা এই গতি এবং এই সংঘর্ষ, এই দুটা শিক্ষার্যের উপরে কি আমরা এখন কি আলোচনা করি। ওকে দেখো 1 নম্বরে এখানে কি বলা হয়েছে, অণুর গতি ও সংঘর্ষ সংক্রান্ত শিক্ষার্যের প্রথমে আমরা গতি নিয়ে কথা বলবো, অর্থাৎ আমরা এই চিত্রটা নিয়ে কথা বলবো। তাহলে এই চিত্রে কি বলা হয়েছে আমি বলি, তোমরা একটু কি খেয়াল করে দেখো। সেটা হচ্ছে দেখো, গ্যাসের অণুগুলো সর্বদা দ্রুত গতিতে ইতস্তভাবে সব দিকে ছুটাছুটি করে, রাইট? আমি আবার বলে দিচ্ছি, চিত্র থেকে আমরা বলতে পারি, 1 নম্বর চিত্র থেকে আমরা বলতে পারি গ্যাসের যে অণুগুলো আছে, এই অণুগুলো যে আছে, এই গোল অংশটা অণু, আর এই তীর চিহ্ন মানে ওই দিকে ওটা গতিশীল। এই চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে? একটা দিকে গতিশীল বোঝানো হয়েছে, অর্থাৎ অণুটা এই দিকে গতিশীল, এটা বোঝানো হয়েছে। তাহলে গ্যাসের অণুগুলো খেয়াল করে দেখো, সব সময় কি করে একটা দ্রুত গতিতে কি করে, র্যান্ডম অর্থাৎ ইতস্তভাবে তারা কি করতে পারে, সব দিকে কি করতে পারে, ছুটাছুটি করতে পারে। আমরা চিত্র 1 থেকে এটা আমরা লিখতে পারি। বাস সুন্দর করে লিখে নাও কথাটা। গ্যাসের অণুগুলো সর্বদা দ্রুত গতিতে গ্যাসের অণুগুলো সর্বদা দ্রুত গতিতে ইতস্ত ভাবে সকল দিকে ছুটি করতে পারে। আমরা এটাকে ডেফিনেটলি কি আমরা এই কথাটা কি বলতে পারি, এবং এটাই কিন্তু আমরা কিন্তু কি বলেছি। ওকে আচ্ছা, এইবারে খেয়াল করে দেখো, তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার। এরপরে তোমরা খেয়াল করে দেখো, এই যে অণুগুলো আছে, এই যে অণুগুলো খেয়াল করে দেখো, এই অণুগুলো খেয়াল করে দেখো কি করেছে। 2 নাম্বার চিত্রে দেখো, পরস্পরের সাথে, আবার দেখো পাত্রের দেওয়ালের সাথে অনবরত কি হচ্ছে, সম্পূর্ণ স্থিতিস্থাপক কি ঘটেছে, একটা সংঘর্ষ ঘটেছে। আমি আবারও বলে দিচ্ছি, দেখো এই অণুগুলো 2 নাম্বার চিত্র খেয়াল করে দেখো, নিজেদের মধ্যে অনবরত কি খাচ্ছে, ধাক্কাটা খাচ্ছে। আবার এই অণুগুলো পাত্রের দেওয়ালের সাথেও কি খাচ্ছে, একটা কিন্তু অনবরত কি খাচ্ছে, ধাক্কা খেয়েছে। কি ঠিক আছে? অর্থাৎ সংঘর্ষ ঘটেছে, এবং এই সংঘর্ষটা হচ্ছে কি একটা স্থিতিস্থাপক একটা কি সংঘর্ষ। কি ঠিক আছে? ততটুকু তাই বলেছে। দেখো যে অণুগুলো 2 নাম্বার চিত্রে দেখো, অণুগুলো পরস্পরের সাথে এবং গ্যাস পাত্রের কার সাথে, এটা তো দেওয়াল
দেওয়ালের সাথে দেখো অনবরত বা অবিরত কথাটাও কি তোমরা বলতে পারো, দেওয়ালের সাথে অনবরত সম্পূর্ণ স্থিতি স্থাপক কি ঘটে, সংঘর্ষ ঘটে। ওকে, ক্লিয়ার? এইবারটা দেখো, তোমরা এটা খেয়াল করে দেখো। তাহলে এই যে সংঘর্ষ ঘটেছে, আরেকটা জিনিস খেয়াল করে দেখো, সংঘর্ষ ঘটার আগে অর্থাৎ এই অণুটা যখন এই পাত্রের দেওয়ালের সাথে ধাক্কা খাচ্ছে, কিংবা এই অণুটা যখন এই অণুটার সাথে ধাক্কা খাচ্ছে, আবার দেখো এই অণুটা যখন এই অণুটার সাথে ধাক্কা খাচ্ছে, অথবা এই অণুটা যখন এই পাত্রের দেওয়ালের সাথে যখন কি খাচ্ছে, ধাক্কা খাচ্ছে, তাহলে সেই ধাক্কা খাওয়ার আগে খেয়াল করে দেখো তো, এই অণু যখন এখানে ধাক্কা খাচ্ছে, তাহলে এই দুটার মাঝে দেখো এটা কিন্তু একটা সরল রেখা। আবার দেখো এই অণুটা এখানে ছিল আর এই দ্বিতীয় অণুটা কিন্তু এখানে ছিল, তাহলে ধাক্কা খাওয়ার আগে এই অণুটা এই অণুর সাথে যখন ধাক্কা খাচ্ছে, দেখো এটাও কিন্তু একটা কি সরল রেখা পথ। তাই বলেছে অণুগুলো ধাক্কা খাওয়ার আগে কি করে, সরল পথে কি করে, তারা কিন্তু ভ্রমণ করে। অর্থাৎ অণুগুলো একটা সরল রেখার মতন একটা পথে কি করে, পরিভ্রমণ করে। আমি বুঝতে পারছি কথাটুকু? তাই বলেছে কথাটা। দেখো তাহলে সংঘর্ষ ঘটে, তাহলে সংঘর্ষ ঘটার আগে সংঘর্ষ ঘটার পূর্ব বা আগ পর্যন্ত অণুগুলো দেখো সরল পথে কি করে, ভ্রমণ করে। এটার অর্থটা হচ্ছে দেখো এই অণুটা এখান থেকে যাত্রা শুরু করে এখানে এসে ধাক্কা খাইছে দেওয়ালের সাথে, তার মানে কি এইটুকু পথ সে কি করেছে, ভ্রমণ করেছে। কি রেখায়, একটা সরল রেখায়। এই অণুটা এখান থেকে যাত্রা শুরু করে এতখানি সরল পথ অতিক্রম করে এই অণুর সাথে ধাক্কা খাচ্ছে। আমি বুঝতে পারছি কতটুকু? আবার এই অণুটা দেখো ধাক্কা খেয়ে আবার এই জায়গায় আসছে, তাহলে নিশ্চয়ই এখানেও একটা কি ছিল, অণু ছিল। এরকম ভাবে বিষয়টা বলেছে যেটা কি অনবরত কিভাবে এটা ধাক্কা খাবে। ঠিক আছে, তাহলে এখানে ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে সেটা দেখো, 1 নম্বর চিত্র অনুসারে অণুগুলো কি হয়, সর্বদা দ্রুত গতিতে ইতস্ত ভাবে তারা কি করে, ছুটাছুটি করতে পারে। আর এই সময় তখন কি হয়, তারা পরস্পরের সাথে কি হয়, দেখো অণুগুলো পরস্পরের সাথে কি হয়, সম্পূর্ণরূপে কি হয়, একটা স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে। আবার অনেক সময় কি হয়, পাত্রের দেওয়ালের সাথেও কি হয়, অনবরত কি ঘটে, একটা সংঘর্ষ কিন্তু কি ঘটে। আর এই সংঘর্ষ ঘটার পূর্বে অণুগুলো সবসময় কি করে, একটা সরল রেখা পথে কি করে, পরিভ্রমণ করে। আশা করি এই দুটো চিত্র থেকে এখানে যে অণুর গতি এবং কি তার সংঘর্ষ বিষয়ের যে শিকার্যের কথা বলা হয়েছে, সেটা নিশ্চয়ই তোমরা কি এখানে ভালোভাবে কি বুঝতে পেরেছো। ওকে, এইবারটা 2 নাম্বার শিকার্য আসতেছি ওটার বিষয়। ওকে, এইবারটা দেখো, তোমরা এই 2 নাম্বার চিত্রটা এখন একটু লক্ষ্য করো এবং জিনিসটাকে বোঝার চেষ্টা করো। সেটা কি দেখো, গ্যাসগুলো যে পাত্রে অবস্থান করেছে সেই পাত্রের দেওয়ালের সাথে এই অণুগুলো গতিশীল অবস্থায় অবিরাম কি করতেছে, ধাক্কা খাচ্ছে। তার মানে এই পাত্রের দেওয়ালের উপরে কি করতেছে, একটা কিন্তু কি চাপ সৃষ্টি করে। সহজ ভাষায় কথা বলি, মন দিয়ে কথা শোনো।
এই গ্যাসীয় অণুগুলো, এই গ্যাসীয় অণুগুলো যেহেতু ইতস্তভাবে দ্রুত গতিতে কি করে, দেখো ইতস্তভাবে দ্রুত গতিতে কি করে, যেহেতু ছুটোছুটি করে, এই সময় এই অণুগুলো এই পাত্রের দেওয়ালে কি খায়, একটা ধাক্কা দেয়। এই ধাক্কা মানে কি, ওখানে একটা বল প্রয়োগ করে। এটাই হচ্ছে গ্যাসের চাপ, এটাই হচ্ছে গ্যাসের চাপ। গ্যাসের চাপ বলতে বোঝায় গ্যাসের দেওয়ালে গ্যাসের সূক্ষ্ম কণা অর্থাৎ অণুগুলোর কি ধাক্কা, যে বলটা প্রয়োগ করলো সেটাই হচ্ছে কি চাপ। কি ঠিক আছে কতটুকু? ওকে। এখন এই চাপটা আমরা হিসাব করি প্রতি সেকেন্ডে। এখন এই প্রতি সেকেন্ডে যত বেশি সংঘর্ষ হবে সেই পাত্রের দেওয়ালে তত বেশি কি করবে, চাপ কিন্তু তৈরি করবে। তার মানে কি, চাপ সমানুপাতিক সংঘর্ষ সংখ্যা, অর্থাৎ পার সেকেন্ডে যত বেশি সংঘর্ষ হবে সেই গ্যাসের অণু সেই পাত্রের দেওয়ালে তত বেশি কি করবে, চাপ কিন্তু তৈরি করবে, তাই না? তার মানে দেখো এই অণুগুলো পাত্রের দেওয়ালে কি করে, যে ধাক্কা দেয়, সেটা হচ্ছে চাপ। এখন এই চাপের মানটা সংঘর্ষের উপর নির্ভর করে। একক সময়ে অর্থাৎ পার সেকেন্ডে যত বেশি বার সংঘর্ষ হবে তাহলে সেই দেওয়ালে তত বেশি বল কি করবে, প্রয়োগ করবে। তার মানে সেখানে তত বেশি চাপ কি হবে, উৎপন্ন হবে। কথাটা কি বুঝতে পেরেছি? অবশ্যই বুঝতে পেরেছি। তাহলে 2 নম্বরে আমরা লিখব যে গ্যাস ধারণের পাত্রের দেওয়ালে সাথে গতিশীল অণুগুলোর অবিরাম আমি এটা মুছে দিই, কারণ এটা অলরেডি কি আমাদের এটা আলোচনা হয়ে গেছে, চিত্র দুটো থাকবে। অবিরাম সংঘর্ষের ফলে গ্যাসের চাপের কি হয়, সৃষ্টি হয়। ওকে। প্রতি সেকেন্ডে সংঘর্ষ যত বেশি হবে চাপ তত বেশি হয়। কথাটা মনে জানা থাকে, কিংবা চাপ তত কি বেশি হয় বা চাপ তত বেশি হবে, যে কোনো কথা বললেই হলো। তাহলে দেখো, তাহলে গ্যাস ধারণের পাত্রের দেওয়ালের সাথে, তার মানে কি গ্যাসটা যে পাত্রে ধারণ করে সেই পাত্রের দেওয়ালের সাথে দেখো গতিশীল অণুগুলোর কি ঘটে, অবিরাম কি ঘটে, সংঘর্ষ ঘটে। এর ফলে কি হয়, চাপ সৃষ্টি হয়। এই চাপটা নির্ভর করে সংঘর্ষের সংখ্যার উপর। সংঘর্ষ যত কি হবে, বেশি হবে, চাপ তত কি হবে, বেশি হবে। ওকে। তার মানে কি, একটা দেওয়ালে যত বেশি সংখ্যক বার অণুগুলো কি খাবে, ধাক্কা খাবে, তার মানে ওই দেওয়ালের উপরে তত বেশি কি করেছে, ওই অণুগুলো বল প্রয়োগ করেছে। তার মানে সেখানে কি তত বেশি কি হয়েছে, চাপটা অনুভূত হবে। ঠিক আছে কতটুকু? তোমরা 2 নাম্বারটাও কি বুঝতে পেরেছো? কিসের উপরে, গ্যাসের অণুর গতি ও কি সংঘর্ষ তত্ত্বের উপরে যে স্বীকার্যগুলো ছিল সেই স্বীকার্যগুলো কি আমরা এই দুটা চিত্র থেকে কি এই দুটা জিনিস ক্লিয়ার। ওকে। এবারটা 3 নাম্বারটা এখন আমরা দেখব। 3 নাম্বারে কি বলেছি দেখো,
এই যে গ্যাসের অণুগুলো, প্রত্যেকটা অণুর কিন্তু একটা নিজস্ব কি আছে, একটা কিন্তু শক্তি আছে। এটা কিন্তু হচ্ছে গতি শক্তি। তোমরা জানো যে স্থানান্তর যে শক্তির কারণে হয় সেটাই হচ্ছে তার কিন্তু গতি শক্তি। তোমরা এগুলা ফিজিক্সে পড়ে এসেছো, যে শক্তি অর্জন করলে স্থির বস্তু কি হয়, গতিপ্রাপ্ত হয়। অর্থাৎ মানে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে যাওয়া, অর্থাৎ এক স্থান থেকে আরেকটা স্থানে যাওয়ার জন্য যে শক্তি অর্জন করতে হয় সেটাই তো তার তো কি গতি শক্তি। এবং সেটা অবশ্যই কি সময়ের সাথে হতে হবে এবং একটা নির্দিষ্ট দিকে। তাহলে এইভাবে কিন্তু তাহলে প্রত্যেকটা অণুই কিন্তু কি করবে, সময়ের সাথে একটা নির্দিষ্ট দিকে কি হবে, গতিশীল থাকবে। তার মানে গতি শক্তি কি আছে, তার মানে মধ্যে কি আছে, অন্তর্নিহিত আছে। তাহলে এখন গ্যাসের এখানে যতটা অণু আছে, তাহলে প্রত্যেকটা অণুর কি শক্তিকে যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো, সেই গ্যাসের কিন্তু কি পাবো, আমি মোট কিন্তু কি গতিশক্তি পাবো। তাহলে গ্যাসের অণুগুলোর তাহলে মোট গতিশক্তি তথা প্রতিটি অণুর গড় গতিশক্তি গ্যাসের কেলভিন তাপমাত্রার সাথে কিন্তু সম্পর্কযুক্ত। অর্থাৎ তাপমাত্রা যত বাড়বে গ্যাসের অণুর গড় গতিশক্তি বাড়বে যত, অর্থাৎ গ্যাসের অণুর মোট গতিশক্তি তত বাড়বে। আর মোট গতিশক্তি যত বাড়বে তাহলে এই অণুগুলো কি হবে, তত বেশি শক্তিতে কি করবে, অবিরাম কি করবে, সংঘর্ষ ঘটাবে এবং গ্যাসের কি করবে, চাপ সৃষ্টি করবে। তার মানে প্রতি সেকেন্ডের সংঘর্ষের সংখ্যা তত কি বেশি হবে এবং গ্যাসের চাপও তত কি বাড়বে। তাহলে এখানে মোটের উপর আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, দেখো গ্যাস, দেখো গ্যাস অণুগুলোর মোট গতিশক্তি তথা ঠিক আছে প্রতিটি অণুর গড় গতি শক্তি গ্যাসের কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। তোমরা 3 নাম্বার বিষয়টা আরেকবার একটু কি মন দিয়ে শোনো। প্রত্যেকটা অণু সময়ের সাথে একটা নির্দিষ্ট দিকে স্থানান্তর হয়। এর কারণে যে শক্তিটা তাকে অর্জন করতে হয় বা যে শক্তিটা তার মধ্যে অন্তর্নিহিত আছে সেই শক্তিটা হচ্ছে তার গতিশক্তি। তাহলে এই পাত্রে যতটা গ্যাসের অণু আছে তাহলে প্রত্যেকটা অণুর কি আছে, গতিশক্তি আছে। এই শক্তিটা যদি যোগ করি তাহলে এই পাত্রের উপস্থিত মোট অণুর মোট গতিশক্তি পাবো। এই মোট গতিশক্তি নির্ভর করে এটা যে তাপমাত্রায় আছে সে তাপমাত্রার কেলভিন এককের কি তাপমাত্রার সাথে সম্পর্কিত। অথবা মোট গতিশক্তি পাওয়ার পর মোট গ্যাসের অণুর সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা যে শক্তিটা পাই সেই শক্তিটা হচ্ছে গ্যাসের অণুর কিন্তু কি গড় গতিশক্তি। প্রতিটি অণুর গড় গতিশক্তিটা নির্ভর করে এই গ্যাস অণুগুলো যে তাপমাত্রায় আছে সে তাপমাত্রা কেলভিন তাপমাত্রার উপর এটা কি নির্ভর করে এবং সম্পর্কটা হয় কিন্তু সমানুপাতিক, সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ তোমরা মনে রাখবা গতিশক্তি সমানুপাতিক কেলভিন তাপমাত্রা, গতি শক্তি সমানুপাতিক কেলভিন তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রা যত বাড়বে ঠিক আছে সেই গ্যাসের
অণুর গতিশক্তিও কিন্তু তত বাড়বে। তাপমাত্রা যত কমে যাবে গ্যাসের অণুর গতিশক্তিও কিন্তু তত কমে যাবে। তাই বলা হয়েছে গতিশক্তি কেলভিন তাপমাত্রার হচ্ছে কি সমানুপাতিক। ঠিক আছে, আমি কথাটা এখানে একটু বড় করে ঠিক আমি লিখে দিই। তাহলে দেখো, গতি শক্তির সমানুপাতিক কেলভিন তাপমাত্রা। ওকে, তাহলে গতিশক্তি সমানুপাতিক হচ্ছে কি কেলভিন তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা যত বাড়বে গ্যাসের অণুর কি গতিশক্তিও কিন্তু কি তত কিন্তু কি বাড়বে, আর তাপমাত্রা যত কমবে গ্যাসের অণুগুলোর কি গতিশক্তিও তত কি কমবে। ঠিক আছে, ততটুকু এইবার এখন আসো। এখন গ্যাসের অণুর এই গতিশক্তি হিসাব করার জন্য, ঠিক আছে, হিসাব করার জন্য যে সমীকরণ প্রতিষ্ঠিত করা হয়েছে সেই সমীকরণটাকে আমরা বলবো গ্যাসের অণুর হচ্ছে কি গতিশক্তি। ঠিক আছে, তাহলে সেই সমীকরণটাকে কি বলবো গ্যাসের অণুর কি গতিশক্তি বলবো। আমি চিত্র কি এখান থেকে মুছে দিলাম। ওকে, তাহলে এখন আমরা 4 নম্বরে লিখবো। কি লিখবো এখন মন দিয়ে শোনো, যে এখন এখানে আমরা যে স্বীকার্যগুলো পড়েছি, যেমন আণবিক সংঘর্ষ তত্ত্বে আমরা 5টা স্বীকার্য পড়েছি, গ্যাসের আয়তন সংক্রান্ত স্বীকার্যে একটাই স্বীকার্য ছিল, ওখানে একটা পড়েছি, তাহলে মোট 6টা। আর এখানে পড়েছি কয়টা? 1টা 2টা 3টা। তাহলে দেখো 1টা 2টা 3টা। তাহলে এই যে দেখো গ্যাসের গতিতত্ত্বের উপরে আমি কিন্তু মোট কিন্তু কি 9টা কি করেছি স্বীকার্য কিন্তু আলোচনা করেছি। এই 9টা স্বীকার্যের উপর ভিত্তি করে গ্যাসের চাপ সংক্রান্ত, আমি আবারও বলে দিচ্ছি, এই 9টা স্বীকার্যের উপর ভিত্তি করে গ্যাসের চাপ সংক্রান্ত একটি সমীকরণ কি করা হয়েছে, উপপাদন করা হয়েছে। যে সমীকরণটিকে আমরা বলি গ্যাসের গতীয় সমীকরণ। কি বললাম বলতো? গ্যাসের গতীয় সমীকরণ। তাহলে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহের উপর ভিত্তি করে গ্যাসের চাপ সংক্রান্ত যে সমীকরণ উপপাদন করা হয়েছে তা গ্যাসের গতীয় সমীকরণ নামে কি পরিচিত, বা ওইটাকে কি বলা হয় গ্যাসের গতির সমীকরণ বলা হয়। অথবা তোমরা এটাকে কি বলো, এই পরিচিত না বলে তোমরা এটাকে কি গ্যাসের গতির সমীকরণ বলা হয়, তোমরা এটাও কি বলতে পারো। আর এই সমীকরণটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, পিভি সমান 1/3 mc স্কয়ার। এমটা ছোট হাতের, এমটা বড় হাতের, সিটা ছোট হাতের, এটা পি আর এটা কি ভি। তাহলে পিভি সমান 1/3 mm কি সি স্কয়ার। এই সমীকরণে দেখো পি হচ্ছে কি চাপ, ভি হচ্ছে আয়তন। ঠিক আছে, পি হচ্ছে চাপ, ভি হচ্ছে তোমার হচ্ছে কি আয়তন। ওকে,
এবারটা এম হচ্ছে গ্যাসের প্রতিটি অণুর ভর। এমটা হচ্ছে গ্যাসের প্রতিটি অণুর ভর, ওকে। আর এন হচ্ছে কি ভি আয়তনে মোট অণুর সংখ্যা। এন হচ্ছে ভি আয়তনে মোট অণুর সংখ্যা। কি ঠিক আছে কতটুকু? ওকে। তাহলে দেখো এই সমীকরণের পি হচ্ছে কি চাপ, ভি হচ্ছে কি আয়তন, এম হচ্ছে গ্যাসের প্রতিটি অণুর ভর, আর এন হচ্ছে এই ভি আয়তনে গ্যাসের কি মোট অণুর সংখ্যা। ওকে, তাহলে দেখো তাহলে পিবি সমান যদি 1/3 mn c স্কয়ার হয়, তাহলে আমরা এখন তোমরা একটু খেয়াল করো, তাহলে এখন আমরা অবশ্যই কি লিখতে পারি এই জায়গাটা থেকে। দেখো পি সমান ওয়ান থার্ড mn c স্কয়ার ভাগ ভি। দেখো তো এটা আমরা লিখতে পারি কিনা? ঠিক আছে, এটা অবশ্যই আমরা কি করতে পারি, লিখতে পারি যে পি সমান 1/3 mn কি সি স্কয়ার, অর্থাৎ এই স্বীকার্যগুলোর উপর ভিত্তি করে এই সমীকরণটা কি করা হয়েছে, উপপাদন করা হয়েছে। এবং এটা কিভাবে উপপাদিত হয়েছে তারও কিন্তু কি আছে, প্রমাণ আছে, যেটা তোমরা কি ফিজিক্সে কি তোমরা করতে পারো। অর্থাৎ ফিজিক্সে একটা অধ্যায় আছে, সেই ফিজিক্সে অধ্যায়টার নাম এখন কি নাম দিয়েছে আমি জানি না, তবে তাপ ও গতীয় সমীকরণ বলে একটা অধ্যায় তোমাদেরকে থাকতে পারে ফিজিক্সে, সম্ভবত ফার্স্ট পার্টে থাকার কথা। যাই ফার্স্ট পার্টে মনে হয় আছে, তোমরা পড়েছো। এই সমীকরণের কিন্তু কি আছে, একটা প্রতিপাদন কিন্তু আছে। কেমিস্ট্রিতে এটা আসলে প্রতিপাদন নয়, কারণ কেমিস্ট্রিতে তো কোনো কিছু সমীকরণকে কি করা হয় না, প্রতিপাদন করা হয় না, যার শুধু কি তার অ্যাপ্লিকেশন গুলো কি কেমিস্ট্রিতে কি আলোচনা করা হয়। ঠিক আছে, তো দেখো পি সমান এই সমীকরণ। আশা করি আমরা গ্যাসের কি পড়েছি, গতি তত্ত্ব আমরা পড়েছি, অর্থাৎ গ্যাসের অণুগুলোর সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীগুলো তাদের ভৌত ধর্মের উপরে তাদের গবেষণা এবং পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে যে মতবাদগুলো কি করেছে, ব্যক্ত করেছে, সে ব্যক্ত মতবাদগুলোর উপরে যে মতবাদগুলো কি গৃহীত হয়েছে, সে গৃহীত মতবাদগুলোর যেটা সমষ্টি ছিল সেটাই হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। আর এই গতিতত্ত্বে কি করা হয়েছে, গ্যাসের অণুর ভৌত ধর্ম ব্যাখ্যা করার জন্য যা কিছু আলাদাভাবে আলোচনা করা হয়েছে তাদের মধ্য থেকে মূল যে মৌলিক যে গ্যাসের অণুর আচরণের যে মানে বিভিন্ন চাপ, বিভিন্ন তাপমাত্রা, বিভিন্ন আয়তনের পরিবর্তনের ফলে ভিন্ন রূপ যে আচরণ করে, সেই আচরণটা কেমন, সেটার উপরে কিন্তু কি আমরা কিন্তু কি এই আলোকপাতগুলো কি আমরা করেছি, যেটা আমাদের কাছে কি গ্যাসের গতিতত্ত্ব নামে আমাদের কাছে কিন্তু কি পরিচিত। অর্থাৎ গ্যাসের গতিতত্ত্ব হচ্ছে গ্যাসের সূত্রের গৃহীত সূত্রগুলোর হচ্ছে কি একটা সমষ্টি, অন্য কিছুই কিন্তু কি নয়। সেই গ্যাসের সূত্রের গৃহীত সূত্রগুলোর যে সমষ্টির যে একটা রূপ, সেই রূপটাই হচ্ছে এই গতিতত্ত্ব, যা আমরা এই আলোচনাগুলো কি করেছি। অর্থাৎ এই আলোচনাগুলো করলে গ্যাসের সূত্রের গৃহীত সূত্রগুলোর সম্পর্কে আমরা কি পাই, একটা সঠিক একটা কি ধারণা কিন্তু পাই, যা ইতিপূর্বে আমরা কি করেছি, আলোচনা করে এসেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা একটু কি কমেন্ট বক্সে একটু কি কমেন্ট করে এখন আমাদেরকে জানাবে যে তোমরা গ্যাসের গতিতত্ত্ব এই বিষয়টা কি তোমরা ভালোভাবে কি জিনিসটা কি বুঝতে পেরেছো এবং জানতে পেরেছো, এবং আইডিয়াটা কি ক্লিয়ার এবং কি হয়েছে, পরিষ্কার হয়েছে
এই বিষয়ে কি তোমরা একটু কি কমেন্ট বক্সে একটু কি কমেন্ট করে জানাও। আমি একটু তোমাদের কমেন্টে কি অপেক্ষায় আছি, কারণ এরপরে আমরা 3 নাম্বার গ্যাসের অণুর যে বেগের কথা বলা হলো, এই গ্যাসের অণুগুলোর কি আছে যে বেগগুলো আছে, এই বেগগুলো নির্ণয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে এদেরকে কি করেছি, আমরা অবজার্ভ করেছি, পরীক্ষা নিরীক্ষা করেছি, করে বিজ্ঞানীরা কি করেছে, গ্যাসের অণুর গতিবেগকে কয়েকটা ভাগে কি করেছে, নির্ণয় করার কি করেছে পদ্ধতি বের করেছে। যে পদ্ধতিগুলো নিয়ে কি করব, আমরা পরবর্তী টপিকে কি করব, আলোচনা করব, এবং সেখান থেকে আমরা কি পাবো, গ্যাসের অণুর গতিশক্তি, এই যে এখানে একটা গতিশক্তির কথা বলা হয়েছে, সেই গতিশক্তি নির্ণয়ের কি পাবো, আমরা সমীকরণ পাবো। তারপরে তাদের হচ্ছে কি মানে বেগ নির্ণয়ের জন্য কি আমরা সমীকরণ পাবো। আমরা অনেক কিছু কি এখান থেকে কি আমরা বের করব। এই গতিতত্ত্বের মূল জায়গাটুকু যদি বোঝা হয়ে থাকে, তারপর আমরা সেগুলো শুরু করব। বিভিন্ন প্রকারের বেগ, বাস তোমরা এখন শিরোনাম দিয়ে দাও। গ্যাসের অণুর বিভিন্ন প্রকারের বেগ। তোমরা জানো যে গ্যাসের অণুগুলো কিন্তু কি বলা হয় ওইটাকে, যে গ্যাসের প্রতিটি অণুর বেগ উচ্চ গতির অর্থাৎ দ্রুত গতির, অর্থাৎ প্রতিটি অণুর বেগ কিন্তু আমাদের পক্ষে নির্ণয় করা কিন্তু কি সম্ভব নয়। অর্থাৎ একটা গ্যাসের যতটি অণু একটা আয়তনে অবস্থান করে, সেই অবস্থানরত প্রতিটি অণুর বেগ আমাদের ক্ষেত্রে আলাদাভাবে নির্ণয় করা সম্ভব নয়। তাই বিজ্ঞানীরা কি করেছে, একটা নির্দিষ্ট আয়তনের পাত্রে যে গ্যাসের অণুগুলো থাকে, সেই অণুগুলোর বেগ নির্ণয়ের জন্য সায়েন্টিস্টরা কি করেছে, বিভিন্ন রকমের কি করেছে পরীক্ষা নিরীক্ষা করেছে, করে তারা কি করেছে অণুর বেগকে নির্ণয় করার জন্য 3 ভাবে কি করেছে তাদের গবেষণার এবং কি পরীক্ষা নিরীক্ষার কি ফলাফলগুলো কি করেছে প্রকাশ করেছে। তাহলে সেটা হচ্ছে কি, দেখো তাহলে আমরা কি বলবো, গ্যাসের অণুর বেগকে প্রধানত কয় ভাগে, দেখো গ্যাসের অণুর বেগকে প্রধানত 3 ভাগে কি করা হয়েছে, মানে প্রকাশ করা হয়েছে। প্রধানত 3 ভাগে কি করা হয়, প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। কি কি? 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে গড় বেগ। গড় বেগ, এটাকে আমরা এভারেজ কি বলি, ভেলোসিটি বলি। এটাকে আমরা এভারেজ কি বলা হয়, এটাকে এভারেজ কি ভেলোসিটি বলি, যেটাকে সংক্ষেপে কি আমরা কি ভিএ বলতে পারি, অর্থাৎ এভারেজ কি ভেলোসিটি। আরেকটা হচ্ছে গড় বেগের বর্গমূল। গড়, আমরা যে গড় বেগটা পাবো, এই গড় বেগের কি করব, বর্গমূল আমরা এটাকে কি বলবো, ঠিক আছে। এটাকে বলা হয় রুট মিন স্কয়ার ভেলোসিটি। এটাকে বলা হয় রুট মিন স্কয়ার ভেলোসিটি। এই ভি লেখার কি দরকার হয় না, এটাকে আমরা বলতে পারি, ঠিক আছে, এটাকে আমরা সংক্ষেপে লিখি আর এম এস, ঠিক আছে, রুট মিন স্কয়ার ভেলোসিটি, ঠিক আছে। এছাড়া আরেক প্রকারের বেগ আছে, যেটাকে আমরা বলি সম্ভাব্যতম বেগ। সম্ভাব্যতম বেগ, অর্থাৎ
এটাকে বলা হয় প্রবাবেবল ভেলোসিটি, যেটাকে আমরা বলি ভিপি। ঠিক আছে, ওকে। তাহলে একটা কি প্রবাবেবল ভেলোসিটি, রুটস মিন স্কয়ার কি ভেলোসিটি, এবং এভারেজ ভেলোসিটি। ওকে, আমরা এই তিন প্রকারে আমরা কি করি, গ্যাসের অণুর বেগকে কি করি, প্রকাশ করে থাকি। তাহলে দেখো, গ্যাসের অণুর বেগকে আমরা কি করেছি, তিন ভাগে কি করে থাকি, প্রকাশ করে থাকি। আমি আবারও বলে দিচ্ছি, গ্যাসের অণুর কি বেগকে আমরা তিন ভাবে কি করি, প্রকাশ করে থাকি। তাহলে বেগগুলো কি কি, একটা হচ্ছে কি এভারেজ ভেলোসিটি, একটা হচ্ছে রুটস মিনস স্কয়ার কি ভেলোসিটি, আর একটা হচ্ছে কি প্রবাবেবল কি ভেলোসিটি।